বিশ্বের যে যে প্রান্ত থেকে মিডিয়া টেলিভিশন দেখছেন সবাইকে অভিনন্দন প্রবাসী জীবন দেখার জন্য। প্রিয় দর্শক, আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের প্রবাস জীবন অনুষ্ঠান নিয়ে। আজকে আমাদের বিষয় হচ্ছে সেফ মার্কাসা, রিনিউ এবং ফ্যামিলি মার্কাসা। আপনারা কিভাবে কখন করবেন এ নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো আমাদের আজকের অতিথির সাথে। আজকে আমার প্রবাস জীবন অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন হাই কমিশন ফর মাইগ্রেশন এর কর্মকর্তা মঈন আহমেদ। আমাদের মঈন আহমেদ ভাই একমাত্র এশিয়ান বাংলাদেশি যিনি এখানে ইমিগ্রেশনে কাজ করছেন। তাকে নিয়ে আমরা খুবই গর্বিত, এজন্য তাকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন। আমাদের সাথে এখন পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের অতিথি মঈন ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। এই চ্যানেলের প্রত্যেক দর্শককে, প্রত্যেকটা বাংলাদেশি ভাই এবং বোনদেরকে। এশিয়ার মধ্যে একমাত্র আপনিই আছেন আমাদের পর্তুগালে যিনি একটা সরকারি লেভেলে চাকরি করছেন। এটা আমাদের গর্বের বিষয় যে আমরা একটা আমাদের বাংলাদেশি ভাই পেয়েছি যিনি এখানে অনেক বছর যাবত একটা সরকারি লেভেলে চাকরি করছে। আজকে কত বছর যাবত আপনি এখানে জব করছেন? প্রথমে ধন্যবাদ আপনাকে আবারও। আমি 2015 জুন মাস থেকে এখানে জবে 15 তারিখ থেকে জবে স্টার্ট করেছি আর এখন পর্যন্ত আছি। যেহেতু আপনি আমাদের বাংলাদেশি ভাই, আমি মনে করি শেয়ার যারা আছে সবাই আমাদের এই ভিডিওটা দেখবে। আপনাদের কাছে আমাদের একটু চাওয়া পাওয়া বেশি। আমি আশা করব আমাদের যারা বাংলাদেশি আছে, বিশেষ করে যারা ইমিগ্রেশনের জন্য পর্তুগালে আছে, সবাই একটা ব্যাপার নিয়ে খুবই চিন্তিত আছেন যে তারা তাদের মার্কাসা, রেনু মার্কাসা, ফ্যামিলি মার্কাসা, অনেকের মার্কাসা ক্যান্সেল হয়ে গেছে। এই বিষয়ে আজকে আপনার সাথে একটু কথা বলতে চাই। যে প্রিয় দর্শক, আমি আপনাদের সাথে শেয়ার করে নেই টোটাল আজকে আমরা কি ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। আজকে আমরা আপনাদের সাথে যে ব্যাপারগুলো শেয়ার করবো আমার অতিথির সাথে, সেগুলা আপনারা যারা অনুষ্ঠানটা দেখবেন তারা কি কি জানতে পারবেন আমাদের আজকের এই ভিডিও থেকে। আমি প্রথমে জানতে চাবো যে এখানে রেনু মার্কাসা এটা কবে থেকে আরম্ভ হয়েছে, কতদিন পর্যন্ত সেটা চলবে। ফ্যামিলি মার্কাসা বর্তমানে অফ আছে, সেটা কবে নাগাদ খোলার সম্ভাবনা আছে, আজও কি হবে। আরেকটা আছে যে অনেকের মার্কাসা ক্যান্সেল হয়ে গেছে, সেই মার্কাসা গুলা কি ওরা পাবে, অথবা যদি মার্কাসা আরম্ভ হয় যখন সে নতুন করে ডেট দিবে, এই ডেট গুলা কিভাবে দিবে, যাদের গুলা ক্যান্সেল হয়ে গেছে তারা কখন পাবে, অথবা এই নতুন করে ডেট নিতে কি কোনো ঝামেলা আছে কিনা, এই ব্যাপারগুলো শেয়ার করব। যদি আপনারা আমার সাথে থাকেন, বিস্তারিত ভিডিওটা দেখেন, তাহলে অবশ্যই সবগুলো প্রশ্নের উত্তর আপনারা জানতে পারবেন। রেনু চলছে, জি, এই অটো রেনুটার মূল কবে থেকে অনেকে করতে পারছে অনেকে পারছে না, এটার মূল কারণটা কি? খুবই চৌকুশ একটা জরুরি প্রশ্ন করেছেন আপনি। এখন বিষয়টা হলো যে মানে প্যান্ডেমিক, এই মহামারীর কারণে কিন্তু অনেক কিছু বন্ধ আছে এই মুহূর্তে, যেটা আমরা সবাই জানি, ইটস অ্যান ওপেন সিক্রেট। কিন্তু অনেকেই এই বিষয়টা নিয়ে এই মুহূর্তে টেনশনে আছেন যে ওনাদের রিনিউটা হবে কিনা, ডকুমেন্ট কি পজিশন থাকবে। তো সবাইকে বলে দিই যে আজকে হয়তোবা পরিস্থিতি খারাপ, বন্ধ আছে, এর মানে এই না যে আপনাদের কার্যক্রম বন্ধ থাকবে কিংবা রিনিউ করা বা আপনাদের ডকুমেন্ট ইনভ্যালিড হয়ে যাবে। কোট আনকোট বলা হয়েছে কি বিষয়টা যে 31 ডিসেম্বর 2021 পর্যন্ত প্রত্যেকটা ডকুমেন্ট ভ্যালিড, পুলিশ ক্লিয়ারেন্স, রেসিডেন্স কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এটসেট্রা এটসেট্রা। ইদানিং শুরু হয়েছে আপনার রিনিউ, রেসিডেন্স কার্ডের রিনিউ, যে জিনিসটা আপনার ফেব্রুয়ারি, মার্চ এন্ড এপ্রিল এই 3 মাসের রিনিউ গুলো তারা এখন প্রসেস করে নিচ্ছে খুব দ্রুত করে। এখন বুঝার বিষয় হলো যে অনেকগুলো মার্কাসা বলতে কি অ্যাপয়েন্টমেন্ট, অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট দিতে হলে অনেকগুলো কর্মচারীর প্রয়োজন, ওয়ার্কফোর্স যেটা ওইটা এখন নাই। কারণ এই প্যান্ডেমিকে সবাই নিজের জীবন নিয়ে টেনশনে আছেন, বাসায় আছেন, তো এটা অনলাইন বেস করে দিয়েছে। কিন্তু এইখানেও আমাদের কিছু বিষয় মেনটেন করতে হবে। আগেও ছিল যেগুলো রেসিডেন্স কার্ড আপনি যখন রিনিউ করতেন ম্যাক্সিমাম আপনি 89 দিন আগে রিনিউ করতে পারতেন। এখন হয় কি, অনেক ভাই জুলাই মাসে রেসিডেন্স কার্ড আপনার এক্সপায়ার হবে, উনি যখন শুনেছেন যে অনলাইন খুলেছে উনি অস্থির হয়ে গেছেন এখন রিনিউ করবেন না। আপনার জন্য এখন পর্যন্ত সেই 89 দিনের বিষয়টা রয়ে গেছে, আপনাকে ওয়েট করতে হবে। তো এখন ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে যারা আছেন তারা অবশ্যই রিনিউ করতে পারবেন।
আপনাদের এখানে আরো কিছু বিষয় আছে যেটা আপনার রিনিউর সময় অনেকেই বুঝে না। আপনার পার্সোনাল ইমেলের পার্সোনাল পাসওয়ার্ড এক জিনিস, আর সেফের জন্য যে পাসওয়ার্ড তৈরি করবেন সেটা আবার ভিন্ন। এক্স্যাক্টলি, কারণ আপনার সেফের জন্য যে পাসওয়ার্ডটা তৈরি করবেন সেখানে আপনার ব্লক লেটার একটা থাকতে হবে, তারপর স্মল লেটার থাকবে, তারপর আপনার নিউমেরিক মানে 1 2 3 4 যে কোনো নাম্বার থাকবে, তারপর আপনার যে কিছু সাইন নাম্বার, ফর এক্সাম্পল @ কমা ডট, এক্স্যাক্টলি এগুলো ইউজ করতে হবে। তাতেই আপনারা সেফের মধ্যে আপনাদের একটা ওই ইমেলের পাসওয়ার্ড একটা তৈরি করতে পারবেন, তাতে করে আপনারা রিনিউ করতে পারবেন ইজিলি। সো ডোন্ট ওয়ারি, যাদের রেসিডেন্স কার্ড জুন মাসের বা জুলাই মাসের পর্যায়ক্রমে আপনাদেরটা আসবে, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল শেষ হোক, মে মাসের মধ্য পর্যন্ত হবে এখন। এরপরে যারা আছেন তারা একটা মাস ওয়েট করেন, এতদিন ওয়েট করেছেন, একটা মাস আর একটু ওয়েট করেন, দেখবেন আপনাদের এটা নরমালি হয়ে যাবে। পাসওয়ার্ডের ব্যাপারটা কথা বলেছেন, এটা অনেক ভাইয়ের এই সমস্যা, তারা যখন সেভিং করে কি পাসওয়ার্ড দেয় তারা আসলে অনেকে ভুলা যায়, আসলে বিভিন্ন মানুষের কাছ থেকে করে, কেউ এটা সংরক্ষণে রাখে না। এটা আসলে সংরক্ষণ রাখা প্রত্যেকটা মানুষের এটা খুব দায়িত্ব, যে এটা যারা একান্তই ভুলে যায় তাদের করণীয়টা কি, তারা কিভাবে এটা সংগ্রহ করতে পারবে? আমি একটা ইমেল আপনাকে দিয়ে দিব, অবশ্যই তারা সংরক্ষণ করতে পারে। আপনার একটা ইমেল আপনাকে দিয়ে দিব, যদি আপনাদের কোনো ডকুমেন্ট হারিয়ে যায় বা কোনো একটা পাসওয়ার্ড ভুলে গেছেন, ইমেল ভুলে গিয়েছেন, আবার অনেকেই মনে করেন, আপনাদের আরেকটা বিষয় বলবো যে জিমেল অ্যাকাউন্ট একটু কম করবেন আপনারা। জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড গুলো অনেক সময় অনেকে হ্যাকার যারা অনেক কিছু করতে পারে, তো এইটার দিকে আপনারা একটু মনোযোগ দিবেন, যাতে মানে আপনাদের পাসওয়ার্ড গুলো, এটা তো অবশ্যই মানে খুবই ইম্পর্টেন্ট জিনিস, যেটাকে আপনি গুছিয়ে রাখতে হবে। তো জিমেল অ্যাকাউন্টের থেকে একটু দূরে থাকবেন। অন্যান্য অ্যাকাউন্ট আছে না, অন্যান্য আছে, ইয়াহু আছে, অনেকগুলো আছে, আপনি ওগুলো করতে পারেন। পাশাপাশি যদি আপনার ইমেল আইডি বা পাসওয়ার্ড ভুলে যান, তাহলে আমি আপনাকে একটা ইমেল দিয়ে দেবো, সেটা আপনি স্ক্রিনে দিয়ে দিন সবাইকে। সেটা দিয়ে দিলে ওই ইমেলের মধ্যে আপনারা মেল করবেন যে আপনার পাসওয়ার্ড এগুলো ভুলে গিয়েছেন বা হারিয়ে গিয়েছে বা অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো একটা ঘটনা ঘটেছে, এর জন্য আপনার কাছে এখন নাই, তখন তারা আপনার নতুন একটা ডেট দিবে। তাতে হবে কি, সেই ডেটে আপনি অ্যাপয়েন্টমেন্ট যেদিন হবে সেই ডেটে আপনার পাসপোর্টটা নিয়ে যাবেন, আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা নিয়ে যাবেন, বলবেন যে আর এবং ফাইন্যান্স নাম্বারটা বা নিফ নাম্বার যেটা বলে, এগুলোকে নিয়ে যাবেন, গেলে সে থেকে আপনাকে নতুন ইমেল নতুন পাসওয়ার্ড দিয়ে দেবে। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। অনেকেরই মার্কাসা ক্যান্সেল হয়ে গেছে সেভের নতুন যে প্যান্ডামিকের কারণে, এবং ইদানিং এপ্রিলেরও অনেকের ডেট ক্যান্সেল হয়ে গেছে। যাদের ক্যান্সেল হয়েছে তারা খুবই হতাশায় আছে, এখন তাদের করণীয় কি? আসলে আমরা সবাই একটা অস্থির সময়ে বসবাস করতেছি, আমাদের জীবনের একটা অংশ এই অস্থির, শুধুমাত্র পর্তুগালে না, আন্তর্জাতিক ভাবে আমরা সবাই সাফার করতেছি এই বিষয়টা নিয়ে। তো যেহেতু লোক সমাগম কম, ওয়ার্কফোর্স নাই, সেহেতু অ্যাটেন্ড করা খুব কম হচ্ছে, এর জন্যই মনে করেন আপনার এই ক্যান্সেল অ্যাপয়েন্টমেন্ট গুলো ক্যান্সেল করা হচ্ছে। ডোন্ট ওয়ারি, আপনার অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হচ্ছে, আপনার ফোন নাম্বার, এই জিনিসটা আমি আপনাকে একটা নাম্বার দিয়ে দেবো, একটা ফোন নাম্বার দেওয়া হবে, প্রত্যেকদিন সকাল 7টার দিকে ফোন দিবেন, আপনার ডেটটা মনে রাখবেন, বা আপনি ইমেলও করতে পারেন যে আমার অমুক তারিখ অ্যাপয়েন্টমেন্ট ছিল, এই হলো আমার অ্যাপয়েন্টমেন্টের প্রুফ লেটার, আপনারা আমার অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করছেন, এখন আমি নতুন ডেট কিভাবে পাবো। তাদের কাছে যখন আপনি মেল করবেন, এবং একবার মেল করবেন না, মেলটা করলে রিপিট করবেন, ফরওয়ার্ড করবেন এগেন এন্ড এগেন, তাতে হবে কি, তারা আপনাকে রেসপন্স করবে। যদি একবার করেন হয়তো বা অনেকগুলো মেল যাবে, শুধুমাত্র আপনি মেল করবেন না, হাজারো লোক মেল করতেছে, তো আপনার এটা পিছনে পড়ে যেতে পারে। এর জন্য 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে আরেকবার মেল করবেন, তাতে হবে কি, তারা আপনাকে ফোন করবে। কল সেন্টার এক জিনিস, কিন্তু আমরা অনেকেই এই জিনিসগুলো ভুলে যাই, কল সেন্টার বুঝি না। সেফে কল সেন্টার ডিফারেন্ট, যেখান থেকে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে, সেফ যেখানে অ্যাকসেপ্ট করবে সেটা ডিফারেন্ট। আপনার যেখানে যাচ্ছেন সেখানে আপনি ফাইল জমা দিচ্ছেন, আপনার কিন্তু এখান থেকে আপনার সব সমাধান দিচ্ছে না। ফাইলটা যখন আপনি জমা দেবেন, স্ক্যান করে ওটাকে হেড অফিসে পাঠানো হয়, হেড অফিস ওইটাকে অ্যাপ্রুভ করলেই আপনার কাজটা হয়। সো তিনটাই ভিন্ন ভিন্ন জায়গাতে হচ্ছে, এক জায়গাতে হচ্ছে না। সো ডোন্ট ওয়ারি, গভর্নমেন্ট কনসার্ন আছে, এই বিষয়টা সম্পর্কে জানেন, রিনিউ হবে, ক্যান্সেল হয়েছে এর জন্য রিনিউ হবে, কারণ কোনো ক্যান্সেল হয়েছে, ডেটটা আবার যদি পায়, কবে পাবে, তারা ফোন দেবে, ফোন দিলে ওই ডেটটা পাইলে তখন রিনিউ হবে। তো সবাই তো অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল আপনার রিনিউ করার জন্য নাকি, ম্যাক্সিমাম যেটা মেজরিটি ফ্যামিলি রিনিউ আছে এর মধ্যে, ওটা ভিন্ন জিনিস। কিন্তু এই মুহূর্তে আমরা রিনিউ নিয়ে কথা বলি, যেটা আটকে আছে, ক্যান্সেল হয়েছে, অবশ্যই আপনাকে কল সেন্টার ফোন করে নতুন ডেট দিবে, সেই ডেট অনুযায়ী আপনি যেতে পারবেন।
অতি শীঘ্রই হবে এটা ইনশাআল্লাহ। আপনাদের হতাশার কোনো কারণ নাই। আসলে আমরা পর্তুগাল খুব একটা ইমিগ্রেশন বান্ধব দেশ, আমরা জানি তারা আমাদের ব্যাপারে তাদের কনসার্ন আছে, আমাদের ব্যাপারে ওরা জানে যে তাদের যাদের ক্যান্সেল হয়েছে তাদেরকে অবশ্যই দিবে। ফ্যামিলি মার্কাসা নিয়ে, মূলত ফ্যামিলি মার্কাসা নিয়ে অনেক মানুষ খুবই ঝামেলা আছে। দু একটা ব্যাপার আমি আপনাকে একটু কোট করে বলে দিই। প্রথমত হচ্ছে পর্তুগালে এখন ডেট পাওয়া যাচ্ছে না। 2 নাম্বার হচ্ছে যারা ইন্ডিয়াতে জমা দিয়েছে সেখানে কোনো আপডেট পাচ্ছে না। আসলে এখন তাদের যে ফাইলগুলা বর্তমান কি পরিস্থিতি, আর ফ্যামিলি মার্কাসা কবে নাগাদ চালু হওয়ার সম্ভাবনা আছে, একটু যদি বুঝিয়ে বলতেন। খুব সুন্দর একটা প্রশ্ন। কাগজের জ্বালা যে কি এটা বুঝা আমার জন্য খুব কষ্টকর না, যেহেতু এই ক্ষেত্রে কাজ করি। আর পরিবারের বিষয়টা আরো প্রয়োজনীয়। যারাই আপনারা অলরেডি মানে ইনডিফিরিডু বলে আর কি, বেসিক্যালি যারা অলরেডি পেপার হয়ে গেছে, যারা এটা কিন্তু অ্যাডভান্স লেভেল। আপনি যে ইন্ডিয়ার কথা বলেছেন যে ডকুমেন্ট জমা দিয়েছে এখনো ওয়েট করতেছে, এটা কিন্তু আপনার থার্ড পার্টি হয়ে যাচ্ছে। আমরা ফার্স্ট পার্টি পর্তুগাল, আমরা সেকেন্ড পার্টি, থার্ড পার্টি চলে যাচ্ছে ইন্ডিয়াতে। আমাদের রিওয়ার্ডিং কান্ট্রি না ওইটা, এর জন্য একটু সময় নিচ্ছে। 2.5 মাস করে প্রত্যেকটা নকরি লাগবে, এটা নর্মাল একটা বিষয়। ইন্ডিয়াতে গিয়ে অনেকদিন থাকা যায় না, জমা দিয়ে আপনারা চলে যান বাংলাদেশে, ঠিক আছে? এটা আপনারা ম্যানেজ করে নেবেন, আমরা প্রত্যেকেই মনে করেন মানে ম্যানেজ করে নিচ্ছি, ঠিক আছে না? সো ডোন্ট ওয়ারি, এটা মনে করেন আপনার 2.5 মাস মিনিমাম লাগবে আপনার, কিন্তু ভিসা হবে সবার। আপনার যদি আইআরএস ঠিক থাকে, আপনার বাসার অ্যাড্রেস যদি ঠিক থাকে, ভাবির বা বাচ্চাদের ডকুমেন্ট যদি ঠিক থাকে, তাহলে অবশ্যই আপনার এটা হয়ে যাবে। আর এর চেয়ে বড় জিনিস হলো যে 19 এপ্রিল, এই মাসেই 19 এপ্রিলের পরে সবকিছু আপনার শুরু হয়ে যাবে। সো ডোন্ট ওয়ারি, পর্তুগালে আমরা খুব মানে অতি সত্তরই খুব ভালো একটা পরিবেশ পেতে যাচ্ছি, কারণ ইউরোপের অন্যান্য দেশে কিন্তু এখন লকডাউন চলছে। আমি আজকে যে ফ্রান্সের অবস্থা নাকি খুব খারাপ, নতুন করে আবার লকডাউনের চিন্তা করছে, সেদিক থেকে আমাদের পর্তুগালের অবস্থা অনেক ভালো। এমনকি পর্তুগালের প্রত্যেকটা নাগরিক আমি স্বচক্ষে যেটা দেখে সবাই সরকারি আইনটা ফলো করে, সেই হিসাবে আমরা মানতে পারি কবে নাগাদ খুলতে পারি। আগামী 3 মে থেকে তো ওপেনিং করে দিচ্ছে বিদেশিদের জন্য। আর আমাদের জন্য, বিদেশি বলতে কি আমরা তো এই দেশের নাগরিক, তাই না? আমাদের জন্য এটা ভিন্ন। আমরা 5 তারিখ বা 6 তারিখের পর থেকে বিভিন্ন জায়গায় নর্মালি যেতে পারবো, শপিং সেন্টার গুলোতে যেতে পারবো, বা হোটেল রেস্টুরেন্ট এগুলোতে খেতে পারবো, মানে স্বল্প পরিসরে। একদম যে ঢালাও ভাবে হবে তা না, কিন্তু ধীরে ধীরে সবকিছুই ইজি হচ্ছে। ইউরোপের যেমন জার্মানি, আপনি ফ্রান্সের কথা বলছেন, জার্মানিতে 18 তারিখ পর্যন্ত, বা অন্য দেশগুলোর মধ্যে একটু আরো খারাপ হচ্ছে। এর কারণ হলো কি, এখন যে সময়টা, এই সময়টা হলো বসন্তকাল। বসন্তকালে যাদের অ্যালার্জি আছে তারা কিন্তু হাঁচি কাশি এগুলো তাদের একটু বেশি হয়ে যায়, কারণ ফুল ধুলা বালি এই বসন্তকালে একটু বেশি হয়। তো এই রোগটা তো আমরা সবাই জানি যে মানে হাঁচির কারণে ছড়ায় বেশি। তো এর জন্য সবাই অন্য দেশ, ইউরোপের অন্যান্য দেশের লোকজন তারা এই মুহূর্তে বন্ধ রেখেছে আর কি, বেসিক্যালি যে যাতে এটা আরো না ছড়ায়। কিন্তু পর্তুগাল এইটা ইমিগ্রেন্ট বান্ধব দেশ এবং এটা ট্যুরিজমের একটা দেশ। আমাদের এই দেশে একটা বিরাট অংশ রাষ্ট্রীয় কোষাগারে সাপোর্ট দেয় এইটা ট্যুরিজম। তো যেহেতু ট্যুরিজমের বিষয়টা এখানে আছে, তো অতি সত্তর আমরা এই দেশে সবকিছু গুছানোর চেষ্টা করতেছি। এখানে হচ্ছে গভর্নমেন্ট লেভেল থেকে শুরু করে মনে করেন সোশ্যালিও লোকজন কাজ করতেছে যাতে এই ধরনের কোনো সমস্যা কারো না হয়। তো অতি সত্তর আমরা এখানে নর্মাল লাইফ এ চলে যাব। এখন মহামারী তো মনে করেন ক্ষুধা প্রদত্ত, সৃষ্টিকর্তা প্রদত্ত একটা বিষয়, হুট করে কিছু বলা যায় না। তবে আশার আলো আমরা দেখতেছি পর্তুগালে। সো ডোন্ট ওয়ারি, এই বিষয়ে আপনারা চিন্তা করবেন না যে পর্তুগালে কি অবস্থা হবে। আসলে আমি আরেকটা ব্যাপার কথা ফাঁকে চলে এসেছে, সেটা অনেকেই বোঝে না যে ফ্যামিলি মার্কাসা যারা এখানে নিবে, ঠিক আছে, তাদের কি কি পেপার সাবমিট করা লাগে। আপনার কথাতে আমি এই প্রশ্নটা হঠাৎ করে আমার মাথায় চলে এসেছে। আপনার যে পেপারগুলোর কথা বলতেন, একটু যদি কোট করে পেপারগুলোর নাম বলতেন তাহলে দর্শক উপকৃত হতো। এটা ডিপেন্ড করে একটা বিষয়, এই জিনিসটা আসলেই মানে এই ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটা করার জন্য। এই কিছু কিছু মানে ট্যাকটিক্যাল কোয়েশ্চেন আছে যেগুলো মনে করেন করা উচিত এবং করলে আমরা অ্যান্সার দিতে পারি। আসলে কেউ যদি প্রশ্নটা করে সেখানে তো অ্যান্সার দেওয়ার কোনো মানে হয় না। এটা ডিপেন্ড করে। আপনি 4 কাইন্ড মানে প্রসেস আছে। প্রথম হলো কি, আপনি যদি জব করেন, এটা একটা প্রসেস। আমি সবগুলো প্রসেসই বলে দেবো আপনাদের। কেউ যদি বিজনেস করে, এটা একটা প্রসেস।
কেউ যদি স্টুডেন্ট হয় সেখানে একটা প্রসেস, কেউ যদি মনে করেন আপনার ইইউ মেম্বার হয়, যেমন আমাদের অনেক ভাই আছে যারা বেলজিয়াম থেকে পর্তুগালে কাগজ করতে আসছেন, নিজের বেলজিয়ামের পাসপোর্ট আছে, ওয়াইফ বাচ্চাদের এখানে এই দেশে শিফট হয়ে এই দেশে আসতে চাচ্ছেন, বা ইংল্যান্ড থেকে বা ইউরোপের অন্য দেশ ইইউ মেম্বার যারা এখানে আসতেছেন, তারা চতুর্থ মাধ্যম, চতুর্থ পক্ষ, সরি। তো প্রথম পক্ষ যারা কাজ করছেন, সুবর্দিনাতো পর্তুগিজে বলা হয়, সুবর্দিনাতো যারা কাজ করে, যারা রেগুলার কাজ করে, তারা ট্যাক্স দিচ্ছে, তারা 800, 900, 1000, 1200 তাদের স্যালারি, ওটার উপর বেস করে ট্যাক্স দিচ্ছে। তারা এন্ড অফ দ্য ইয়ার আইআরএস ডিক্লেয়ার দেয়, তাই না? আইআরএস যে ডিক্লেয়ার দেওয়া হয়, সেই আইআরএস যদি ওয়াইফ, শুধুমাত্র ওয়াইফের জন্য অ্যাপ্লাই করে, সেটা 7200 থেকে 7400 হইলে আপনি ফ্যামিলি অ্যাপ্লাই করতে পারেন। আপনার কি কি ডকুমেন্ট লাগবে? আইআরএস, জব কন্ট্রাক্ট, বাসার অ্যাড্রেস, বসের ডিক্লারেশন যে আপনি ওখানে কাজ করছেন, এটা পর্তুগালের ডকুমেন্ট। একটা অ্যাপয়েন্টমেন্ট লাগবে, আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেফ ফেস করবেন। আর বাংলাদেশ থেকে কি ডকুমেন্ট লাগবে? যদি একজন ওয়াইফ হয়, ওয়াইফের, আপনাদের ওয়াইফ বলতে কি আপনারা দুজনেরই, হাজবেন্ড এন্ড ওয়াইফের ম্যারেজ সার্টিফিকেট, পুলিশ ক্লিয়ারেন্স, এই দুটো ডকুমেন্টই আপনাদের ফরেন মিনিস্ট্রি করাতে হবে বাংলাদেশে। এবং দুইটা পদ্ধতি, একটা হলো কি ইন্ডিয়াতে পর্তুগিজ এম্বাসিতে গিয়ে আপনারা এই দুইটা ডকুমেন্ট অ্যাপোস্টাইল করতে পারবেন। অ্যাপোস্টাইল যদি করান তাহলে পর্তুগালে অন্য কোথাও যেতে হবে না। আর যদি না, শুধু পুলিশ ক্লিয়ারেন্স, ম্যারেজ সার্টিফিকেট, ফরেন মিনিস্ট্রি, বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি করে পর্তুগালে নিয়ে আসবেন, তাতে হবে কি আপনারা পর্তুগালে অবস্থিত বাংলাদেশ এম্বাসি থেকে এটাকে অ্যাটাস্টেড করে নেবেন। ওইখান থেকে তারপর আপনারা পর্তুগালের ফরেন মিনিস্ট্রিতে আবার যাবেন, ওইখান থেকে আপনাকে অ্যাটাস্টেড করে দেবে। তো এই ডকুমেন্ট গুলো হলে, এবং পাসপোর্টটা খুব জরুরি। ধরেন আপনার ওয়াইফের পাসপোর্টটাকে আপনি অথেন্টিকেট করাইতে হবে যে এই লোকটা সেম লোক, ফটোকপিটাকে অথেন্টিকেট করতে হবে আর কি। অরিজিনাল তো ওনার কাছেই থাকবে, বাট ফটোকপিটা এখানে আসতে হবে, কারণ তারা ভেরিফাই করবে সেম পার্সন কিনা। তো এই ডকুমেন্ট গুলো বাংলাদেশের পক্ষ থেকে আনবেন, আর আপনার পক্ষ থেকে তো এখান থেকে আছে কাজের কন্ট্রাক্ট, আইআরএস, বাসার অ্যাড্রেস, এগুলো। তো এইগুলো নিয়ে সেফে যেদিন আপনার অ্যাপয়েন্টমেন্ট থাকবে, ওই দিন এই ডকুমেন্ট গুলো সাবমিট করবেন। এটা হলো সুবর্দিনাতোর জন্য, যারা কাজ করে। যারা বিজনেসম্যান তাদের জন্য হয় কি আপনার ইনিশিও দে অ্যাক্টিভিদাদ। এখানেও আবার দুটা ভাগ আছে। একটা হলো কি আপনি ইন্ডিপেন্ডেন্টলি ফাইন্যান্সে গিয়ে একটা বিজনেস ওপেন করলেন, যে আপনি একটা বিজনেস করছেন, আপনি আপনার দোকান দিচ্ছেন, আপনি গাড়ি কিনেছেন, উবারের বিজনেস করছেন, বা আপনার একটা হোটেল করেছেন, হোস্টেল করেছেন, এটসেট্রা, যেগুলো হতে পারে আপনার নামে। আপনি আপনার ফাইন্যান্সে গিয়ে ইনিশিয়াল অ্যাক্টিভিটি শুরু করলেন, সেখানে ইনিশিয়াল অ্যাক্টিভিদাদ বলে এটাকে, ইনিশিয়াল অ্যাক্টিভিটি। লাস্ট 3 মাসের ব্যালেন্স শিট, আপনি যে বিজনেস করছেন সেটার ব্যালেন্স শিট লাস্ট 3 মাসের দেখাইতে হবে, যে আপনার কি বিজনেস হয়েছে, কতটুকু টাকা আপনি ইনভেস্ট করছেন, কতটুকু টাকা আপনার খরচ হচ্ছে কাজে, এবং কতটুকু উদ্বৃত্ত থাকলো, মানে আপনার রেস্ট প্রফিট কতটুকু থাকলো। ঠিক আছে, সেই প্রফিটটা আপনার শো করতে হবে লাস্ট 3 মাসের, কিছু কিছু ক্ষেত্রে 6 মাসের কথাও বলে। তারপর বাসার অ্যাড্রেস, অবশ্যই আপনার রেসিডেন্স কার্ড গুলো কিন্তু সবারই মনে করেন ওখানে কপি করে রাখে। তো এটা হলো বিজনেসম্যানদের জন্য। থার্ড হলো স্টুডেন্টরা হবে কি, এখানে যে সে স্টাডি করতেছে সেই ডকুমেন্ট গুলো প্রুফ থাকতে হবে, বাসার অ্যাড্রেস থাকতে হবে, ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংকের মধ্যে অ্যাটলিস্ট যদি শুধুমাত্র ওয়াইফের জন্য হয় 4-5 বা 6,000 ইউরো তার ব্যাংকে রেগুলার টাকা আছে কিনা, মানে এই টাকাটা তার ব্যাংকে আছে কিনা 5-6,000, তারা ওইটা দেখাইতে হবে যে আমার অ্যাকাউন্টে এই টাকাটা আছে, আমার ওয়াইফ সে আমার স্পাউসকে আনতে চায়। আর ওই পুলিশ ক্লিয়ারেন্স, ম্যারেজ সার্টিফিকেট গুলো তো লাগবেই। আর যারা ইইউ মেম্বার, তাদের ক্ষেত্রটা ভিন্ন। তারা মনে করেন আপনার, আমরা যে সুবর্দিনাতো বিজনেসম্যান, বা মনে করেন আপনার এই যে এই স্টুডেন্ট, তারা কিন্তু একটা ফ্যামিলি ইউনিয়ন ভিসা নিয়ে ডিরেক্ট চলে আসবে। বাট ইইউ মেম্বার যারা, তারা কিন্তু ডিরেক্ট ফ্যামিলি ইউনিয়ন ভিসা নিয়ে আসবে না, তারা একটা সেঙ্গেন ভিসা নিয়ে আসবে। যে আপনি এই দেশে মানে আসছেন, আপনি অ্যাপ্লাই করছেন, আপনি এই দেশে বসবাস করছেন, আপনার ওয়াইফকে আনতে চাচ্ছেন, আপনি সেঙ্গেন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। উনি যখন এখানে আসবেন, আসার পর আর্টিকেল 15 বা 17 অ্যাপ্লাই করা হবে তারা 5 বছরের কার্ডের জন্য। বাট প্রথম সেঙ্গেন করে ভিজিট করতে আসছে এরকম দেখানোর জন্য। তো 4টা ভিন্ন প্রসেস, একই জিনিস না, কিন্তু যখন আপনি কথা বলবেন ফ্যামিলি নিয়ে চলে আসে।
খুব সুন্দরভাবে আমরা আমাদের প্রশ্নের উত্তরগুলো পেয়েছি। আমার একটা জায়গায় একটু প্রশ্ন আছে, যেটা আমি একটা দোকানে কাজ করি, এখানে প্রায় অনেকে এই প্রশ্ন জানে। ফ্যামিলি অ্যাড্রেস বলতে এখন যেটা আমরা বুঝি, এটা জুনতা বুঝি, আসলে অনেকে এখন নতুন করে বলতেছে যে বাসার কন্ট্রাক্ট লাগে, এটা কতটুকু রিয়েলিটি? সেড বাট ট্রু, যে অনেক ক্ষেত্রে এটা চায়, কারণ আমাদের এখানে আমি বলতে চাচ্ছি না, আমাদের ভাইয়েরা অনেক কিছুই মনে করেন মানে ডকুমেন্ট, যদিও বাংলাদেশের না, অন্য দেশের লোকজন ডকুমেন্ট একটু জাল করে। যেমন মনে করেন আপনার ফ্ল্যাশ বা কোনো একটা বিষয় মনে করেন মানে কম্পিউটারে তারা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে এই দেশের যে ডিক্লারেশন, যেটা কাউন্সিল ডিক্লারেশন, শুনতে তো ফেক্সিয়া ডিক্লারেশন শুনতে, ওইটাকে তারা একটু মানে একটু চেঞ্জ করে ফেলে। এর কারণে আপনার তারা এই কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু এলাকার ডিক্লারেশনকে তারা একটু সন্দেহের চোখে দেখে। তো বাসার অ্যাড্রেসটা আপনার বাসার যদি কন্ট্রাক্ট আপনার নামে থাকে এটা বেশি ভালো। কিন্তু যদি আপনি জুনতার ডিক্লারেশন নিয়ে যান, অবশ্যই মনে করেন অথেন্টিকেট জুনতার ডিক্লারেশন নিয়ে যাবেন। বাসার মনে করেন আপনার ইলেকট্রিক বিল, পানি বিল আপনার নামে আসছে কিনা, বা ইন্টারনেট বিল আসছে কিনা আপনার নামে, এগুলো খুবই জরুরি হয়ে পড়ে। কারণ অনেকে এই ক্ষেত্রে হয়ে যায় কি, কাউকে গুজামিল দেওয়ার জন্য বিভিন্ন এডিট করে ডকুমেন্ট দিয়ে দেয়, যেটার কারণে মনে করেন একজনের কারণে বাকি সবাই সাফার। প্রশ্ন আপনার কাছে করার ছিল, সেটা হচ্ছে যে আর্টিকেল নিয়ে। আসলে আর্টিকেল অনেক ধরনের আছে, 1, 2, 3, 88। এই আর্টিকেল সম্পর্কে যদি একটু বলতেন আর কি, সেটা অনেকে বোঝে না আসলে ব্যাপারটা কি। আর্টিকেলটা খুব সহজ জিনিস, ধারা। এইখানে আর্টিকেল 1 থেকে শুরু করে আর্টিকেল 1 এর মধ্যে ABCD বিভিন্ন অধ্যায় আছে, অনুচ্ছেদ এগুলো আছে। তো এই সবগুলোই মনে করেন আপনাদের আর্টিকেল কিভাবে রেগুলারাইজ করা যাবে পর্তুগালে, এই আর্টিকেল গুলো হয়। 1 থেকে যদি 400 পর্যন্ত আর্টিকেল থাকে, মানে 1 থেকে 400 পদ্ধতিতে পর্তুগালে লিগ্যালিটি পাওয়ার একটা সুযোগ আছে। তো ওইগুলো মনে করেন আপনারা, আমি বলে দিই, LEI লে, পর্তুগিজে ল কে লে বলা হয়, LEI লে 23/2007। এইটা লিখে আপনারা গুগলে যদি সার্চ দেন, তাইলে পর্তুগালের ইমিগ্রেশন আইন চলে আসে। আপনারা সেই ইমিগ্রেশন আইনগুলোকে গুগল ট্রান্সলেট বা অনেকে অটোমেটিক্যালি ট্রান্সলেট হয়, ট্রান্সলেশনের মাধ্যমে আপনারা কিন্তু প্রত্যেকটা আর্টিকেল বুঝে নিতে পারেন। এখন আর্টিকেল আপনি 122, 123, 88, 89, 107, 92, এগুলো মনে করেন ফেমাস। বিষয়টা কি, 122-এর যেটা 122, ওইটাতে মনে করেন আপনাদের 122-এর জিটা মনে করেন মানে অনেক বেশি ফেমাস ছিল কিছুদিন আগে। কিন্তু 122-এর দিয়ে অনেক কিছু হয়, যাদের বাচ্চা হয় দেশে, সেই 122-এর কে দিয়ে সে সন্তানদের রেগুলারাইজ করা যায় দেশে। বা ABCD এরকম মনে করেন অনেক আছে। যেমন অনেকে অসুস্থ হয়ে যায়, রেসিডেন্স কার্ড রিনিউ করতে পারে না, তারা 122-এর জে ফর জ্যাকল, 122-এর জে দিয়ে যারা মনে করেন রেসিডেন্স কার্ড 3-4 বছর যাবত রিনিউ করতে পারে না, এবার তারা পর্তুগালে আছেন, তারা যদি প্রুফ দেখাতে পারে যে আমি পর্তুগালে আছি আজকে 3-4 বছর যাবত, আমার রিনিউ করতে পারেনি, তারা রিনিউ করতে পারে। অনেকে আছে যে অন্য দেশে চলে যায়, ডকুমেন্ট করতে আসে বা অনেক লেট হয়, তারাও করতে পারবে দেশের ডকুমেন্ট। সো ডোন্ট ওয়ারি। বা যে গ্রিসের, অনেকের মনে করেন আপনার গ্রিসের বলেন আপনি, বা এই ইংল্যান্ড ইতালির বলেন আপনি, অন্য দেশে মনে করেন তাদের 00 কার্ড আছে, তারাও এই দেশে করতে পারে। তো বিভিন্ন আর্টিকেল এখানে কানেক্টেড। আপনার স্টুডেন্টের যদি আসে তাহলে আর্টিকেল 90 যারা হাইলি কোয়ালিফাইড, আর্টিকেল 91.4, আর্টিকেল 92 যারা মনে করেন আপনার, আর্টিকেল 91টা বেসিক্যালি হয় আপনার হায়ার স্টাডিজ, মানে সরি আপনার আন্ডার গ্রাজুয়েশন মানে ইন্টারমিডিয়েটের পরে যারা মনে করেন বিয়ে করছে, মানে বিয়ে করলো যে কোনো বিষয়ের মধ্যে আপনার ডিগ্রি করতেছে, তারা আর্টিকেল 91-এ পড়ে। যারা মানে ইন্টারমিডিয়েটের আগে, মানে যদি আপনার বাচ্চাকে বাংলাদেশ থেকে আপনার ভাতিজাকে পড়াশোনা করানোর জন্য পর্তুগালে নিয়ে আসে, তাহলে আর্টিকেল 92 স্কোলা সেকেন্ডারিয়া এটাকে বলে, সেকেন্ডারি স্কুল। তো সেকেন্ডারি স্কুলে আর্টিকেল 92-তে আপনি আপনার মানে ফ্যামিলিতে করতে পারতেছেন। বা আপনার ফ্যামিলির মেম্বার, আপনার বাবা মা মনে করেন আপনি ঘুরতে আসছে অন্য দেশে, আপনি দেশের কাগজ আছে, আপনি যদি নিয়ে আসেন তাহলে আর্টিকেল 98.2-তে তাদের যেহেতু সেঙ্গেন ভিসা আছে, তাদের সাথে আপনি ফ্যামিলি রিউনিয়ন এখানে করতে পারতেছেন। তো এগুলো হলো ধারা এবং ধারার অনুচ্ছেদ। যেমন আপনি একটু আগে যে ফ্যামিলি রিউনিয়নের ব্যাপারে প্রশ্ন করেছেন, তারা এখানে যখন ডকুমেন্টগুলো সাবমিট করে তখন এটা আর্টিকেল 98.1 হয়।
যখন এটা অথরাইজ হয়ে যায় যে এই লোক তার ফ্যামিলি নিয়ে আসতে পারবে, এরকম একটা ডেফেরিমেন্টুর নামে একটা ডিক্লারেশন দেয়, যেটা নিয়ে আপনারা ইন্ডিয়াতে জমা দেন, তখন এইটা যখন ভিসা পায় তখন এই ভিসাটা 107 নিয়ে আসে। তো এটা অনুচ্ছেদ গুলো একটা থেকে আরেকটা অল আর কানেক্টেড উইথ ইচ আদার, তো একটা থেকে আরেকটার দিকে যায়। এরকমই আর্টিকেল 88, এই আর্টিকেল 88 হলো আপনার শুরু করার জন্য। যখন আপনি দেশে আসেন, আপনি যদি ওই যে সুবর্দিনাদ কোথাও কাজ করেন, কারো আন্ডারে কাজ করেন, ট্যাক্স দেওয়া হয় আপনার নামে, আপনার যদি পুলিশি কোনো সমস্যা না থাকে বাংলাদেশে বা ইউরোপে কোথাও, তো আপনাকে অবশ্যই এই দেশে ডকুমেন্ট দেওয়া হবে। এটা শুধুমাত্র আপনার তাদের বেলায় যারা কাজ করছে কারো আন্ডারে। বা আর্টিকেল 89 ধরে নেন আপনি আর্টিস্ট কোন একটা দেশের, বা আপনি সঙ্গীত শিল্পী, আপনি আর্ট করতে পারেন, আপনি জার্নালিস্ট বা কোন একটা বিষয় মনে করেন, মানে যারা মানে এই সেক্টরটা কিন্তু আপনার জার্নালিজম কিন্তু একটা আর্ট, তো এই সেক্টরে যদি কেউ হয়ে থাকে তারা অ্যাপ্লাই করতে পারে। কিন্তু এটার জন্য আপনার ফাইন্যান্সে গিয়ে নিজের অ্যাক্টিভিটি ওপেন করতে হবে, ইনিশিয়াল অ্যাক্টিভিটি। তো আর্টিকেল 89 চলে যায়। তো 89.2 মানে 89.1 আছে, 89.3 আছে, দ্যাট মিনস তো বিভিন্ন অনুচ্ছেদ আছে। আর্টিকেল গুলো হলো ধারা, ধারার ভিতরেও উপধারা আছে, যেগুলো আপনারা, আমি যদি এখন কথা বলতে যাই তাহলে আপনার দিন চলে যাবে। আমরা এদিকে পড়াশোনা বিস্তারিত আপনারা এর জন্য বলে দিয়েছি। LEI লে 23/2007 ঢুকুন। আমরা সবাই এডুকেটেড, বাঙালিরা খুবই এডুকেটেড, এবং আমরা সুযোগের অপেক্ষায় আছি, সুযোগ পাই না। এই সুযোগগুলো আপনারা কাজে লাগান। এক মইন কেন হবে, বাংলাদেশে গলিতে গলিতে হাজারো মইন আছে। তো আপনারা যদি নিজেরা একটু ট্রাই করেন, কারণ নিজেরা ট্রাই করলে ভালো কিছু খুঁজে পাবেন। ব্যাপারটা হয়ে গিয়েছে কি, আমি যখন আসছি আমার অনেক বন্ধু বান্ধব ছিল আজকে 10 থেকে 12 বছর আগে, তারা এসেই মনোযোগ দিয়েছে আপনার কোন একটা দোকানে, তারা বিজনেসে। আমি এসে হয়তো মনোযোগ দিয়েছি এইদিকে। তো যে যে লাইনে নিজেকে এস্টাবলিশ করতে চায় ওইখানেই হয় এন্ড অফ দ্য ডে। তো আর্টিকেল 88 এর একটা বিষয় অনেকেই মনে করেন এখন মানে একটু টেনশনে আছেন। পর্তুগালের প্রাইম মিনিস্টার অ্যান্তোনিও কস্তা কিছুদিন আগে, আমি এক্সাক্ট ডেটটা বলতে পারবো না, এই মুহূর্তে মনে নাই, কান্ট্রি কল ইট নাও, বলেছেন যে 19 এপ্রিলের পর থেকে এগুলো সবগুলো ইজি হয়ে যাবে। দ্যাট মিনস আপনাদের জন্য সুখবর অপেক্ষা করছে, ডোন্ট ওয়ারি। মিডিয়া টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকটা দর্শকদের জানাই আমার সালাম এবং আদাব। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, ফ্যামিলিকে নিয়ে ভালো থাকুন। ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন প্রবাস জীবন অনুষ্ঠানের আজকের যে অতিথির মূল্যবান কথা আপনারা শুনছিলেন। আশা করি আমার প্রোগ্রামটি আজকে আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই একটি তথ্যমূলক আজকে আমি অনুষ্ঠান করতে চেষ্টা করেছি। আমার যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদের কাছে জানাতে সচেষ্ট হয়েছি। এর পরবর্তীতে যদি আরো কোনো খবর, কোন দিক নির্দেশনা পাই অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। আজকে আমার অনুষ্ঠানের পক্ষ থেকে দেশে প্রবাসে যে যেখান থেকেই দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার অনুষ্ঠান এখানে শেষ করলাম। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।